আপনি নিশ্চয়ই তার বক্তব্য শুনেছেন এবং নিশ্চয়ই দেখেছেন। তার বক্তব্যের নিয়ে ইতিবাচক দিক নিয়ে অনেক আলোচনা হয়েছে, যদিও এটি প্রথম পার্ট, হয়তো আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় তিনি হয়তো আলোচনা করবেন। তবে আরেকটি আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু তার একটি ইন্টারভিউ, বিশদ ইন্টারভিউ ছাপা হয়েছে, যেখানে তিনি বলেছেন যে তিনি দেশে শীঘ্রই যাবেন, তিনি নির্বাচন করবেন এবং নির্বাচন যদি করেন তিনি প্রধানমন্ত্রী হবেন কি হবেন না সেটি তিনি বলেননি। তবে একটি বিষয় বলেছেন যে তিনি বিশ্বাস করেন যে তারা এককভাবেই ক্ষমতা যাওয়ার মতো তাদের সামর্থ্য আছে। আজকে গণতন্ত্র মুক্তির মহানায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের প্রথম পর্ব, উনি যে সাক্ষাৎকারটা দিলেন, প্রথম পর্ব আজকে প্রকাশিত হলো, আগামীকালকে দ্বিতীয় পর্বটা আসবে। সেটা ছিল ৪৪ মিনিটের একটা বক্তব্য। আমরা জানি ২০০৮ সালের সেপ্টেম্বর মাস থেকে উনি ইউকেতে আছেন এবং অনেকেই বলেন যে উনি কেন এর আগে সাক্ষাৎকার দেননি বা গণমাধ্যমের সামনে কেন আসেননি। উনি এই জিনিসটা প্রথমেই উনি সুন্দর করে ব্যাখ্যা করেছেন। উনি আসতে চেয়েছেন এবং ঢাকার প্রেস ক্লাবে উনি ওনার সম্মানে এবং প্রেস ক্লাব একটা আয়োজন করেছিল, উনি একটা বক্তব্য দিয়েছিলেন। পরবর্তীতে বলা হলো যে ওনার রায় হয়ে গেছে, উনি ফেরারি আসামি, ওনার বক্তব্যটা প্রকাশ করতে দেওয়া হয়নি। তারপরে সারা বাংলাদেশে ওনার বক্তব্যটা প্রচার করা কোর্ট থেকে নিষেধ করে দেওয়া হলো। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ গভর্নমেন্ট কী করলো, ওনার বক্তব্যটা প্রচার করা পর্যন্ত বন্ধ করে দিল। তারপর থেকে উনি এই ২৪ ঘন্টার মধ্যে প্রতিদিন ১৬ ঘন্টা উনি কাজ করেছেন নিজের দলের জন্য, দেশের জন্য, জনগণের জন্য। এবং আমরা দেখি প্রতিদিন একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে, ওনাকে বলা হয় তৃণমূলের থেকে উঠে আসা নেতা, এবং উনি শুরু করেছিলেন সেই ১৯৮৮ সালে সদস্য পদ থেকে, এবং উনি তৃণমূলে বারবার গিয়েছেন। উনি শুরু করলেন সেই তৃণমূল থেকেই। এইখান থেকে প্রত্যেকটা ইউনিয়ন, থানা, জেলা লেভেলের নেতৃবৃন্দের সাথে উনি যোগাযোগ করা শুরু করলেন। এবং আমরা প্রতিদিনই দেখি উনি কোনো না কোনো মিটিংয়ে উনি উপস্থিত হচ্ছেন। এবং আজকের উনি যে সাক্ষাৎকারে আপনারা দেখেছেন, উনি সাবলীল ভাষায়, কাউকে কোনো আক্রমণাত্মক কোনো ভাষায় উনি কথা বলেননি। উনি জনগণের উপর ছেড়ে দিয়েছেন। আপনি যে কথাটা বললেন যে প্রধানমন্ত্রী বিষয়টা, উনি বলেছেন এটা জনগণ সিদ্ধান্ত নেবে। তারপরে যখন প্রশ্ন আসলো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা, উনি বললেন উনি সুস্থ থাকলে অবশ্যই উনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এবং দলীয় সব কার্যক্রমে উনি অংশগ্রহণ করতে পারেন। তারপরে যখন আবার আসলো যে আপনি প্রধানমন্ত্রী হবেন কি না, ওনাকে যখন এই প্রশ্নটা করা হলো, উনি প্রথমে বললেন এটা আমি জনগণের উপর ছেড়ে দিলাম, তারপরে বললেন আমার দলের সিদ্ধান্ত। এবং আপনারা জানেন জনাব তারেক রহমান আজকের এই পর্যায়ে একদিনে আসেননি। ১৯৮৮ সালে প্রথম সদস্যপদ নিয়ে শুরু করেছিলেন সেই বগুড়ার একটা থেকে। তারপরে ২০০২ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র মহাসচিব পদে নির্বাচিত হয়েছিলেন। তারপরে যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব। তারপরে ২০০৮ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব উনি পান, সিনিয়র অ্যাক্টিং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান না, সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান ২০০৮ সালে। ২০১৮ সালে তখন উনি দায়িত্ব পান অ্যাক্টিং চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারপর থেকে উনি দায়িত্ব পালন করে আসছেন এই দীর্ঘ ১৫, ১৬, ১৭ বছরে। আচ্ছা, আমরা এই পরিক্রমা আমরা জানি, কিন্তু আমি শুধু একটা সেন্টেন্সটা শেষ করি। ওনার নেতৃত্বে, আমি শুধু এই সেন্টেন্সটা শেষ না করলে একটু অপূর্ণ থেকে যাবে। এবং ওনার নেতৃত্বে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল, এবং আপনারা দেখেছেন আমরা অনেক বেশি ইউনাইটেড। এই ১৫ বছরে, ১৭ বছরে আমাদের দলকে অনেক ভাঙ্গনের পথ থেকে ওনার নেতৃত্বে আজকে আমরা সবাই ইউনাইটেড এবং দল আরও বেশি শক্তিশালী। ধন্যবাদ। ইউনাইটেড কতটুকু আমি জানি না, বাট আপনাদের অন্তর্কুন্দল তো এখন আরও বেশি প্রকাশ্য, অনেকেই বলবেন। বাট এই বিষয়ে আজকে আলোচনা করব, একটু পরে করব। কিন্তু আপনি যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে তিনি বলেছেন, আপনি যেটি উত্তর দেননি, সেটি হচ্ছে যে তারা বিশ্বাস করেন যে এককভাবে নির্বাচন করেই তিনি বা বিএনপি ক্ষমতায় আসতে সক্ষম।
তিনি এটি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন, বিবিসির ইন্টারভিউর বাইরে তিনি এটি বলেছেন। এবং এটি যদি হয়, এই আত্মবিশ্বাসের বাস্তবতা বাংলাদেশে আছে কিনা? আমরা ঢাকা ইউনিভার্সিটি দেখেছি, আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন দেখেছি। সারা বাংলাদেশে ইতিমধ্যেই বিএনপি স্বীকার করছে যে 7,000-এর মতো নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে। এদেরকে তো ওনারা তো পুতপবিত্র নন যে 7,000 জনকে আপনারা বের করে দেবেন। যে ঘটনাগুলি প্রকাশ্যে এসছে সেই ঘটনার প্রেক্ষিতে 7,000। বাংলাদেশের রাজনৈতিক ঘটনা অধিকাংশ প্রকাশ্যেই আসে না, তো সেই ক্ষেত্রে তো সেটি 7,000 না 70,000 সেটিও আমরা জানি না। কিন্তু এই কনফিডেন্স বিলেতে 17-18 বছর থাকার পরও বাংলাদেশের রাজনীতি থেকে কি, তিনি তো প্রতিদিনই যোগাযোগ করেছেন বাংলাদেশে, তো এটি কি কনফিডেন্স নাকি ওভার কনফিডেন্স যে এককভাবে ক্ষমতা যেতে তারা সক্ষম? ধন্যবাদ। কিন্তু আরেকটা প্রশ্ন, উনি যে প্রশ্নটা করা হয়েছিল প্রথম পর্বের কথা আমি বলি, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যে দলগুলিকে নিয়ে একসাথে আন্দোলন করলেন, উনি 64টা দলের কথা বলেছেন, যে দলগুলি আমাদের সাথে ছিল এই জুলাই আগস্ট আন্দোলনে, আপনারা কি যুগপতভাবে কোনো দলের সাথে একসাথে কি আপনারা নির্বাচনে আসবেন জোটবদ্ধভাবে? উনি সেটা কিন্তু উড়িয়ে দেন নাই। উনি বলছেন হ্যাঁ, সমমনা দল যদি, উনি কিন্তু বলেছেন হ্যাঁ তাদের সাথেও আমাদের জোট হতে পারে, আলোচনা চলছে। এখন নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে তখন আমরা এককভাবে নির্বাচন করব নাকি আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করব, যে দলগুলি আমাদের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে চায় আমরা তাদেরকে সাথে নিব, এটাও কিন্তু তিনি বলেছেন। পাশাপাশি তখন প্রশ্ন এসেছে আপনারা জোটবদ্ধভাবে নির্বাচন করবেন, জামাতে ইসলামী তারা তো একটা জোট করে ফেলতেছে, তারা তো আপনাদের সাথে আসবে না, আপনি কি সেটাকে চ্যালেঞ্জ মনে করেন? উনি বলেছেন, আনসার দিয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের পর থেকে আজ পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে, যে নির্বাচনগুলি আমরা পার্টিসিপেট করেছি, আমরা সেখানে কোনো সময় আমরা ক্ষমতায় এসেছি, কোনো সময় আমরা একটা ভালো ভোটের মাধ্যমে আমরা হয়তো বিরোধী দলে গিয়েছি। সো আমরা এটা বিশ্বাস করি, এবং আপনি জানেন, আপনি যেটা বলছেন ওভার কনফিডেন্ট এখানে বলা যাবে না। এখন যে জরিপগুলি হচ্ছে, মার্চ জরিপ, 1-2টা না, অনেকগুলি জরিপ সামনে চলে আসছে, এবং ওইখানে দেখা গেছে 39.8% মানুষ এখনো বিএনপির উপর আস্থা রেখেছে। ধন্যবাদ আপনাকে।